এই জায়গাটা কলকাতা থেকে খুব দূরে নয়, কিন্তু এখানে এলেই মনে হয় শহরটা অনেক পিছনে ফেলে এসেছি। আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা চেনা হয়েও অচেনা। এইবার আপনাদের কাছে একটা কনফেশন। আমি লোকেশনটার নাম এখনই বলবো না। ভিডিওটা দেখতে দেখতে আপনারা নিজেদের মতো গেস করতে থাকুন, কমেন্টে লিখে জানান কোথায় আমি এসেছি আজ। আচ্ছা, একটা ছোট্ট হিন্টস দিচ্ছি। এটার ইতিহাস ব্রিটিশ আমলের সাথে জড়ানো। এখানে একবার এমন কিছু হয়েছিল যেটা বাংলার আর ইংল্যান্ডের মধ্যে ট্রেডের পুরো ম্যাপটাকেই পাল্টে দিয়েছিল। একটা ছোট্ট জায়গা, কিন্তু একটা বড় গল্প। বেশিক্ষণ লাগে না, মাত্র 1.5 ঘন্টা ট্রেন জার্নি করলে বা গাড়ি নিয়ে আসলে 2 ঘন্টায় এখানে পৌঁছানো যায়। গেস দ্য প্লেস, কোথায় এসেছি আমি? আপনাদের হোস্ট সুদীপ। আপনাদের সবাইকে ওয়েলকাম টু ভিসা টু এন্ট্রি। এই দেখুন, রাত কেটে গেল, এখন দিনের আলো ফুটে গেছে। আর জায়গাটা আসলে কোথায় সেটা ধীরে ধীরে আপনাদের কাছে ক্লিয়ার হতে শুরু করবে। এখানে হুগলি নদী বে অফ বেঙ্গলের সাথে মিশে যায়। এটা শুধু একটা সিনিক স্পট না, এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেটা বছরের পর বছর ধরে ট্রেড, ডিফেন্স আর একটা মিস্ট্রির কেন্দ্রবিন্দু। তো এখন সময় এসে গেছে বলার, আপনারা কতজন সঠিক গেস করেছিলেন এই জায়গাটার নাম? ইয়েস, এটা ডায়মন্ড হারবার। এখানে কিভাবে আসবেন, কি দেখবেন, কোথায় খাবেন, সবই বলবো এই ভিডিওটার বাকি পার্টে। কিন্তু তার আগে বলুন তো, আপনারা কি গেস করতে পেরেছিলেন? নদীর পাড়ে এসেছি, মাছ ধরা দেখছি, অথচ মাছ বাজার দেখব না, তা কি হয়? চলুন এখানকার বড় মাছ বাজারটা ঘুরে দেখে আসি। পশ্চিমবঙ্গ তথা এশিয়ার অন্যতম বৃহৎ পাইকারি ইলিশ ও সামুদ্রিক মাছের বাজার হলো এই ডায়মন্ড হারবার মাছ বাজার, যা মূলত নগেন্দ্র বাজার মাছ বাজার নামে পরিচিত। এই ডায়মন্ড হারবার মাছ বাজার তাজা ইলিশের স্বর্গরাজ্য। বর্ষাকালে ট্রলারে করে সরাসরি আনা টাটকা পদ্মা ও গঙ্গার ইলিশ এইখান থেকে পাইকারি দরে বিক্রি করা হয়। শুধু ইলিশ নয়, ইলিশ ছাড়াও এখানে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ভেটকি, আর পমফ্রেট, ট্যাংরা ও বিভিন্ন সামুদ্রিক মাছও পাওয়া যায়। যেরকম মাছের সাইজ, এই এত বড় পাল্লা বাটকারা না হলে তো মাপাই যাবে না। তবে একটা জিনিস আমি এখানে এসে খেয়াল করলাম, মাছ বাজার হলেও পরিষ্কার, ঝকঝকে, তকতকে, এবং বিশ্বাস করুন আমি আঁশটে গন্ধই পাইনি। হয়তো এত বরফ চাপা আছে বলে তাই। কিন্তু আমাদের মাছ বাজার সম্পর্কে যে একটা আইডিয়া হয় না, যে প্রচণ্ড নোংরা হবে, এ হবে, তা কিন্তু নয়, খুবই পরিষ্কার। যদিও এটি পাইকারি মাছের বাজার, তবু এখানে খুচরো ক্রেতাদের জন্য কিছু মাছ এখানকার স্থানীয় দোকানিরা তবে একটু দরদাম করে নেবেন। ডায়মন্ড হারবারে আপনি আসবেন কিভাবে? ট্রেনে আসলে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ডায়মন্ড হারবার লোকাল চেপে সরাসরি ডায়মন্ড হারবার স্টেশনে নামবেন। স্টেশন থেকে স্থানীয় টোটো বা রিক্সা করে আপনি সহজেই ডায়মন্ড হারবার এসে এই নদীর ধারে এসে পৌঁছতে পারেন। আর যদি বাই রোড আসেন তাহলে কলকাতা থেকে NH 117 ধরে সোজা চলে আসবেন ডায়মন্ড হারবারে। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, আর ট্রেনে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। আর ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারে প্রচুর বাস আছে। টোটোয় চেপে এখন আমরা চলেছি মৎস্য বন্দরে। ভাই, তোমার নাম কি? ডায়মন্ড হারবারে এসে আপনি ঘুরবেন কীভাবে? এরকম লোকাল টোটো পেয়ে যাবেন, একটু দরদাম করে নেবেন, ঘন্টা বেসিসে আপনাকে নিয়ে সমস্ত পয়েন্টগুলো ঘুরিয়ে তারপরে আবার আপনার গন্তব্যের জায়গায় যেখান থেকে উঠেছিলেন সেখানেও নামিয়ে দিতে পারে। ডায়মন্ড হারবারে আপনি থাকবেন কোথায়? বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি রিসোর্ট সবই পেয়ে যাবেন এখানে। তবে সবথেকে ভালো জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের
সাগরিকা ট্যুরিস্ট লজ। তাছাড়াও পাশে আছে গঙ্গা ট্যুরিস্ট লজ, হোটেল স্বপ্ননীর। এগুলো সবাই ১৬০০ থেকে ৪,০০০, ৪,৫০০ এরকম ভাড়ার মধ্যেই পড়ে। আর খাবেন কি, রোড সাইড প্রচুর রেস্টুরেন্ট আছে, ঘুগনি মুড়ি থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ পাতুরি সবই পাবেন। যেটা পছন্দ সেটা খেয়ে নেবেন। দাদার গলা ব্যথা হয়ে গেছে, এদেরকে ওখান থেকে টেনে তুলতে কিছু করার নেই। উনি ওনার ডিউটি করছেন, ভালো কাজই করছেন। কিন্তু কি হয়েছে, টিকটক আর এই সমস্ত রিলসের যুগে এর থেকে নিষ্কৃতি নেই আমাদের। কিছু অঘটন ঘটে গেলে কিছু করার নেই, কিন্তু অ্যাডভেঞ্চার তো একটা ব্যাপার। এমনি তো বোর্ড দেয়া আছে, সত্যি অ্যাডভেঞ্চার, হ্যাঁ অ্যাডভেঞ্চারটাও একটা ব্যাপার। আরে কি করবে না, ওই উপরে ঘোরো না। হ্যাঁ, সেফটি নিয়ে করতে পারলে সবই ভালো, কিন্তু এটা সেফটির ব্যাপার সবাই মানবে না এরা। দাদা একবার ডাকো, হাঁকো। এ ভাই, ওটো ওটো সব পুরো খালি করো। ওটো কি হলো, কথা কানে যাচ্ছে না? ওটা অনেক কিছু দেখে হুগলি নদীর তীরে ডায়মন্ড হারবার দক্ষিণ ২৪ পরগনার একটি অন্যতম ইতিহাস প্রসিদ্ধ জায়গা। সম্ভবত অঞ্চলটির আদি নাম ছিল চিংড়িখালি। হুগলি নদীর সঙ্গে সংযুক্ত খাল বা খাড়িতে প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই এমন নাম হতে পারে। আবার কেউ কেউ মনে করেন এই অঞ্চলের অন্যতম বাসিন্দা জোয়ার জনজাতির জাতি নাম লোকমুখে বিকৃতি লাভ করে চিংড়ি শব্দে পরিবর্তিত হয়েছে। কালের বিবর্তনে চিংড়িখালি একদা হাজিপুর নামে পরিচিত হয়ে ওঠে। এখন কালের বিবর্তনে এই চিংড়িখালি, যা একদা হাজিপুর নামে পরিচিত হয়েছিল, এখনও বয়স্ক লোকজন হাজিপুর নামটিই বলে থাকে। এই নাম পরিবর্তনের পিছনে ছোট্ট একটা ইতিহাসও আছে। একসময় বিভিন্ন জায়গার হজযাত্রীরা এখানকার হুগলি নদীর তীরবর্তী মছলন্দ পীরের দরগায় বিশ্রাম নিয়ে জাহাজে চাপতেন। এই দরগাটি আদিকালের কৌলিন্য হারিয়ে ফেললেও এখনও তার প্রায় প্রাচীন রূপটি ধরে রেখেছে। প্লেগের প্রাদুর্ভাবের কারণে হজ থেকে ফেরা যাত্রীদের জাহাজ থেকে নামিয়ে এখানে 14 দিনের কোয়ারেন্টিনে রাখা হতো। হজযাত্রীদের আনাগোনার কারণে কালক্রমে চিংড়িখালি নামের ওপরে চেপে বসে হাজিপুর নামটি, হজ থেকে হাজিপুর। তবে ইংরেজরা তাদের বিভিন্ন নথিপত্রে এই জায়গাটিকে ডায়মন্ড হারবার নামে চিহ্নিত করে গেছে। বন্দর বলে এটি হারবার, কিন্তু ডায়মন্ড কেন? ইন্টারেস্টিং না? এই প্রশ্নের উত্তর সঠিক কিছু নেই, তবে একটা যুক্তিযুক্ত উত্তর পাওয়া যায় যে এই অঞ্চলে প্রচুর লবণ উৎপাদিত হতো, আর সেই সংগ্রহিত লবণ নদী তীরবর্তী অঞ্চলে জড়ো করে রাখা হতো স্তূপাকৃত করে। এই চূড়াকৃত বা স্তূপাকৃত লবণগুলির উপরে রোদ করলে এটা হীরের মতো চকচক করে উঠত, তাই নাকি এমন নাম। ইংরেজরা 1851 সালেই ডায়মন্ড হারবারের সঙ্গে কলকাতার টেলিগ্রাফ যোগাযোগ গড়ে তোলে। এটাই ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা। আমি এখন চলেছি ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি। একটি স্টিমার চলে এখান থেকে, মাত্র 27 টাকা ভাড়া নেয়, 1 ঘন্টা সময় লাগে। এই জার্নিটি একটি অনবদ্য জার্নি হবে। আপনারা থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন ভিসা টু এন্ট্রি। হারমাদ, এই শব্দটা আমরা সবাই ইদানিংকালে রাজনৈতিক চর্চায় বারবার শুনে এসেছি। পর্তুগিজ জলদস্যু, যাদেরকে হারমাদ বলা হতো, তাদের অবাধ বিচরণ ছিল এই অঞ্চলে। তাই জলদস্যুদের হাত থেকে বাণিজ্য বহরগুলিকে রক্ষা করার জন্য কোম্পানি, মানে ব্রিটিশ সরকার, 1868-69 খ্রিস্টাব্দে এখানে
ইট বা পাথরের একটা দুর্গ তৈরি করে, যেই দুর্গটি নথিতে নাম লেখা আছে চিংড়িখালি পোর্ট। এখন আর কিছু নেই, সে জলে মিশে গেছে। আর জোয়ার আসলে তো আরোই কিছু দেখা যায় না। ভাটার সময় তবু কিছু কিছু অংশ পুরাতন ইট টিট পড়ে আছে এখানে। 1857 দিকে ইংরেজরা ডায়মন্ড হারবারকে সাব ডিভিশন সদর হিসেবে ঘোষণা করে। আর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1864 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ডায়মন্ড হারবারে এসে কিছুদিন কাটিয়ে গিয়েছিলেন। 1883 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়েজ ডায়মন্ড হারবার থেকে বারুইপুর পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থাও করেছিল। এর অনেক আগে 19 শতকের গোড়ার দিকে ডায়মন্ড হারবার থেকে কলকাতা পর্যন্ত ঘোড়ায় টানা গাড়ি চলার জন্য প্রশস্ত সড়কপথ নির্মাণ করা হয়েছিল। কুকড়াহাটি লঞ্চ ঘাটের পাশেই একটি ইট ভাটাতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম জেটিতে। পশ্চিম আকাশে সূর্য তখন প্রায় ঢলতে বসেছে। সবাই আমরা অপেক্ষা করছি, শেষ লঞ্চ আসবে আমাদেরকে নিয়ে ওপারে যাবে ডায়মন্ড হারবারে। আমিও বসে আছি অন্যান্য যাত্রীদের সঙ্গে। ওই এসে গেছে আমাদের নিয়ে যাবার লঞ্চ MV মা ভগবতী। ঢং ঢং করে ঘন্টা বেজে গেছে, সবাই উঠে পড়েছি। লঞ্চ ধীরে ধীরে তার মুখ ঘুরিয়ে চলল ডায়মন্ড হারবারের দিকে। এখনও নীলাভ আলো আছে আকাশে, আকাশে মেঘ, দারুণ হাওয়া বইছে আর নদীর শব্দ। আমাদের ছোট্ট লঞ্চটা নদীর বুক চিরে হাওয়া কেটে ধীরে ধীরে এগিয়ে চলেছে ডায়মন্ড হারবারের দিকে। আকাশে মেঘের ঘন ঘটা, ওপারে আলো আর জলের স্রোতের আওয়াজ, এ অন্য অনুভূতি। এটা ঠিক বলে বোঝানো যায় না। এই অনুভূতি আপনাকে এই জার্নি করেই উপভোগ করতে হবে। ডায়মন্ড হারবার এখন অতীতের ছায়া মুছে নিজেকে যথেষ্ট আধুনিক করে তুলেছে। বিভিন্ন সুযোগ সুবিধা এখানে সুলভ হওয়ায়, যেমন রেল এবং সড়ক পথ সহজেই কলকাতায় পৌঁছে দিচ্ছে। এই সমস্ত সুবিধা থাকার কারণেই বিভিন্ন দূরবর্তী গ্রামাঞ্চলের লোকজন ডায়মন্ড হারবারে ভিড় জমাতে থাকেন। দূরবর্তী স্থান থেকে চাকরিসূত্রে আসা মানুষেরা এখানে স্থায়ী বাসিন্দা হয়ে ওঠেন। ক্রমশ একটি নিতান্ত সাদামাটা চুপচাপ মফস্বল হয়ে ওঠে সপ্রতিভ এবং মুখর একটি জায়গা। এখন ডায়মন্ড হারবারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, শপিং মল, সিনেমা হল, জিম, কি নেই এখানে। সব মিলিয়ে হুগলি নদীর শীতল সান্নিধ্যে থাকা দক্ষিণের সুন্দর শহর ডায়মন্ড হারবার এখন পুরোপুরি একটি বন্দর নগরী। এই ডায়মন্ড হারবার আমি আপনাদের কাছে এত সুন্দরভাবে শেয়ার করতে পারছি, তার জন্য আমি আনন্দবাজার.com-এ একটি লেখা পড়েছিলাম চন্দন মিত্রের। তার থেকে আমি বেশ সমৃদ্ধ হয়েছি এবং সেগুলি আপনাদেরকে বললাম। চন্দনবাবুকে আমার বিশেষ ধন্যবাদ। দিনের বেলায় তো ডায়মন্ড হারবার সবাই আসেন, একবার রাতের বেলায় এসে দেখুন এই ডায়মন্ড হারবারের কী রূপ। কথা দিচ্ছি আপনাদেরকে 100% মন ভরে যাবে। দেখতে থাকুন ভিসা টু এন্ট্রি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে পরের কোনো এইরকম ইন্টারেস্টিং ডেস্টিনেশনে।